আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য যারা নাকি জার্মানি আসতে চান। জার্মানি আসার জন্য স্বপ্ন দেখতেছেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছেন, অথবা কেউ ভিসা পাইছেন, কেউ হচ্ছে মানে যা এখনো ফ্লাই করেন নাই। তাদের জন্য। এটা হচ্ছে আপনি একটা সতর্কতামূলক ভিডিও হিসেবেও ধরে নিতে পারেন। এবং জার্মানির অনেক তথ্য এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন। জার্মানির খরচ-টরচ, হাবি-জাবি, এখনকার সিচুয়েশন সবকিছু জানতে পারবেন আশা করি। ভিডিওটা একটু লং হবে। আপনারা যাদের প্রয়োজন তারা পুরো ভিডিওটা দেখতে পারেন। তো শুরু করি প্রথম থেকে। সেটা হলো, এখন যারা জার্মানিতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, যারা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন আজকে বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে আছেন, হ্যাঁ? এরকম সিচুয়েশনে আছেন অথবা ভিসা পাইছেন এরকম। যারা এখনো ফ্লাই করেন নাই, তাদের জন্য হচ্ছে আমি বলব যে জার্মানি আসার আগে এই বিষয়গুলো একটু চিন্তা করে আসবেন। আপনাকে ৩ টা বিষয়ে যথেষ্ট পরিমাণে ধৈর্যশীল হইতে হবে। একটা হচ্ছে আপনার শারীরিক এবং মানসিক ধৈর্য, যেটা আপনার মধ্যে থাকতেই হবে। যদি এই ২ টা এই জিনিসগুলা না থাকে তাহলে আপনি জার্মানি আসতে পারবেন না। আপনি আইসেন না। মানে আসতে পারবেন, মানে আপনি আইসেন না। ২ নাম্বার হচ্ছে আপনার অর্থনৈতিক যোগ্যতা, সামর্থ্য। সেটা হলো, আপনি যে ব্লক অ্যাকাউন্ট করে আসবেন এখানে, ব্লক অ্যাকাউন্ট কিন্তু জার্মান সরকার কিন্তু এখানে কোনো ভুল করে না। যার মানে হচ্ছে ওরা আপনাকে ১ বছরের জন্য খরচ নিয়ে আসবেন। এখানে এসে যদি সমস্যা হয় আপনি খরচ করবেন। কিন্তু আমরা অনেকেই আছি যারা নাকি ফ্যামিলি এতটা সচ্ছল না। আমরা এই টাকা ঋণ করে আনি। আনার পরে এসে আবার আমি জব করে তারপরে এই টাকা ফেরত দেই। হুম? তো বর্তমানে জবের যে অবস্থা, তাতে করে আপনাকে ১ মাস পরে তো আপনি জব খুঁজতে পারবেন। যদি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চায়, ভালো যদি ভাগ্য হয়, তাহলে আপনি ১ মাসের মধ্যে বা ১ সপ্তাহের মধ্যেও জব পাইতে পারেন। মানে ১ মাস ১ সপ্তাহ। কিন্তু বর্তমান সিচুয়েশনে আপনাকে মেন্টালি প্রিপেয়ার হইতে হবে যে আমি অন্ততপক্ষে ৬ মাস জব খুঁজতে হবে আমার। ৬ মাস আমাকে বেকার ঘরে বসে থাকতে হবে। তো আমি যেন ৬ মাস বসে থাকার জন্য যে খরচ হবে সেটা যেন আমি বহন করতে পারি। আমার ফ্যামিলি যেন বহন করতে পারে। আমার মধ্যে কোনো পিছুটান নাই, কাউকে কোনো টাকা-পয়সা দিতে হবে না। সো এটা আমার সমস্যা না। এই ধরনের অর্থনৈতিক যোগ্যতা আপনার থাকতে হবে। আর ৩ নাম্বার হচ্ছে, এই যে ৬ মাস আপনি এখানে বসে থাকবেন এবং আপনি বাংলাদেশে ২ বছর, ২.৫ বছর অপেক্ষা করবেন। এই যে সময়টা, এই সময়টা ব্যয় করার কারণে আপনার অন্য কোনো দিকে অন্য কিছু হারাচ্ছেন কিনা? হ্যাঁ, মানে যেটাকে আমরা অপরচুনিটি কস্ট বলি। এই জার্মানিতে আসার জন্য আপনি আর কি খরচ করতেছেন আপনার লাইফ থেকে, সেই খরচগুলা কি এর থেকে বেশি হয়ে যাচ্ছে কিনা, এটা একটু যাচাই করাটা আপনার জন্য ইম্পোর্টেন্ট। হ্যাঁ, আপনি ২.৫ বছর অপেক্ষা করতেছেন মানে আপনার বয়স ২৬ থাকলে সেটা হয়ে যাবে ২৮.৫। সো এই বিষয়গুলা চিন্তা করতে হবে। এই ধৈর্য শক্তিটা আপনার মধ্যে থাকতে হবে যে আমার সমস্যা নাই, আমি ২.৫ বছর এবং ওইখানে গিয়ে আরো ৬ মাস ১ বছর আমার যদি কাজ না থাকে তাইলে এসেই তো কাজ করাটা আসলে ইম্পোর্টেন্ট বিষয় না। এবং আমরা সবাই মানে ডিমোটিভেট করি এসেই কাজ না করার কারণ, অতিরিক্ত কাজ না করার কারণ, কাজ করতেই হবে সারভাইভ করার জন্য। কারণ পড়াশোনাটা ইম্পোর্টেন্ট। ওকে। এই ৩ টা জিনিস যদি আপনার মধ্যে থাকে, তাইলে আপনি জার্মানিতে আসতে পারেন। ৩ টা জিনিস আমি আরেকবার বলি। ১ হচ্ছে আপনার শারীরিক এবং মানসিক শক্তি। ২ নাম্বার হচ্ছে আপনার অর্থনৈতিক শক্তি। ৩ নাম্বার হচ্ছে ধৈর্য শক্তি। এই ৩ টা জিনিস যদি থাকে, তাইলে আপনি জার্মানিতে ইজিলি আসতে পারেন। আদারওয়াইজ আমি বলব যে আপনি জার্মানিতে আসবেন না। একেবারে আইসেন না। ঠিক আছে? এটা হলো কথা। এরপরে দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, জার্মানিতে আপনি কিভাবে স্ট্রং আপনার ক্যারিয়ার তৈরি করবেন, এটার জন্য আপনার বাংলাদেশ থেকে কি নিয়ে আসা উচিত, যোগ্যতা নিয়ে আসা উচিত, সেটা হলো একমাত্র যোগ্যতা, সেটা হলো ভাষা। আপনি যদি জার্মান ভাষাটা মানে ফ্লুয়েন্ট হন, আপনার সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট না। আপনি ইউনিভার্সিটি যদি সার্টিফিকেট চায় সেক্ষেত্রে আপনার ইম্পর্টেন্ট ইউনিভার্সিটির জন্য, কিন্তু জার্মানিতে জব পাওয়ার জন্য, জার্মানিতে থাকার জন্য সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট না। আপনাকে দেখবে যে আপনি মানে হাউ এফিশিয়েন্টলি ইউ ক্যান কমিউনিকেট উইথ পিপল ইন ডয়েচ। ঠিক আছে? আপনাকে জার্মান ভাষায় আপনি কতটা ভালোভাবে কমিউনিকেশন করতে পারতেছেন। আপনার কেউ রিটেন পরীক্ষা নেবে না। হ্যাঁ, আপনার কেউ গ্রামার পরীক্ষা নেবে না। আপনার B1 সার্টিফিকেটও কেউ দেখবে না জব করার সময়। জব করার সময় দেখবে যে আপনি যেখানে কাজ করতেছেন ওইখানে আপনি তাদের সাথে কমিউনিকেশনটা কতটা ফ্রিকোয়েন্টলি ইজিলি করতে পারতেছেন। ঠিক আছে? সো স্পিকিং
স্পিকিংটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জার্মান ভাষাটা আপনার B2 লেভেলে যদি যান তাহলে স্পিকিংটা আপনার ভালো হবে। হ্যাঁ? তো আপনাকে এটা করতেই হবে। এটা যদি করতে পারেন তাইলে আপনি যদি ওই যে আমি ১ম এ যে ৩ টা পয়েন্ট বললাম ফাইন্যান্সিয়াল, মানসিক, হ্যাঁ? তারপরে সময়ের ধৈর্য এগুলা একটু কম থাকলেও আপনি এখানে এসে তাড়াতাড়ি ওভারকাম করতে পারবেন। যদি কারো ৬ মাস লাগে চাকরি খুঁজতে, আপনার আরো কম সময় লাগবে। আপনি যারা নাকি ভাষা জানে না তাদের সবাইকে পিছনে ফেলায় দিছেন। তার মানে হচ্ছে আপনি সিরিয়ালে অনেক আগে চলে আসছেন। এটা হলো ব্যাপার। এইবার আমি আপনাদেরকে বলি যে ৬ মাস কেন মানে এই সমস্যাটা যদি আপনি আগে ২ বছর আগেও বলতেন তাহলে কোনো সমস্যা ছিল না। কারণ তখন জব এভেইলেবল ছিল। এখন অনেক দেশ থেকে মানুষ আসছে। বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান থেকে অনেক স্টুডেন্ট আসছে। স্টুডেন্ট এছাড়া এবং বাংলাদেশ থেকেও তো আসতেছে আপনারা জানেন। আর এই স্টুডেন্ট ছাড়াও অনেক রিফিউজি আসছে ইদানিংকালে। যেমন ধরেন আপনার এই ইউক্রেনিয়ান যারা আছে, ইউক্রেনের তো ধরেন 90% মানুষ চলে আসছে জার্মানিতেই। বেশিরভাগ মানুষ জার্মানিতেই চলে আসছে। তাদেরকে একটা কাজের ক্ষেত্র করে দিতে হচ্ছে এবং তাদের প্রায়োরিটি দিতে হচ্ছে বিভিন্ন জবে। তাদের ভাষাও এতটা গুরুত্বপূর্ণ না। তাদের কথা হচ্ছে তাদের পুনর্বাসনের জন্য একটা জব দিলে তারপরে তারা বেতন পাবে, তারা বাইচা থাকবে এজন্য। তো তাদেরকে প্রায়োরিটি দিচ্ছে অন্যদের থেকে বেশি। এজন্য আগে যে জবগুলো ছিল এখন ওগুলা নাই। এছাড়া এই যে সামার আসলে ইউরোপের অন্যান্য দেশ থেকে যারা যেমন ধরুন রুমেনিয়া থেকে অনেক মানুষ আসে, ম্যাসেডোনিয়া থেকে অনেক মানুষ আসে। ওরা করে কি এসে ৬ মাস ৩ মাস কাজ করে তারপরে আবার চলে যায়। তো ওরা আসলে ওদেরকে আবার আলাদা সিট আছে মানে যেমন ইউনিভার্সিটিতে যেমন আপনার আ পা কি বলে এটারে? পঙ্গু বা এরকম মানে সরি সেটা হলো আ কি বলে? হ্যান্ডিক্যামদের জন্য যেরকম মানে প্রতিবন্ধীদের জন্য যেরকম সিট থাকে, ওদের জন্য আলাদা সিট থাকে। ওদেরকে দিতেই হবে জব, সব কোম্পানিকে। সো এর কারণে হচ্ছে জার্মানিতে অনেকখানি জব মার্কেট কমে গেছে। আগে যে জায়গায় ১ জন মানুষ ৫ জন মানুষ এপ্লাই করত, ওই জায়গায় এখন ৫০০ মানুষ এপ্লাই করে। সিচুয়েশনটা গত ২ বছরে এতটাই পরিবর্তন হইছে। এটা হলো জব কেন পাইতে দেরি হয়। এখন কেউ আগে পাইতে পারেন। এইজন্য আসলে এটা আসলে এক্সেপশন হয়ে গেছে এখন। হুম? পাইলে তো আলহামদুলিল্লাহ দোয়া করি সবাই চাকরি পান। এরপরে হচ্ছে খরচের বিষয়টা বলি। জার্মানিতে আপনার প্রতি মাসে কত টাকা খরচ হয়? জার্মানিতে আপনার বাসা ভাড়া, বাসা পাওয়াটাও কিন্তু একটা টাফ ব্যাপার। যদি আপনি বাসা পেয়ে যান, যদি খুব ইজিলি পেয়ে যান, বাসা ভাড়া হবে প্রতি মাসে €৩৫০ থেকে শুরু করে €৫০০ বা €৬০০ হতে পারে। তবে ধরি আমরা €৩৫০ থেকে €৫০০ প্রতি মাসে। ১ম মাসে আপনাকে ৩ মাসের ভাড়া দিতে হবে। ২ মাসের অ্যাডভান্স আর কারেন্ট মাসের ভাড়া। অ্যাডভান্স দিতে হয়, হ্যাঁ? এখানে। তো ৩ মাসের ভাড়া কত লাগে এটা আপনি হিসাব করে নিতে পারেন। ধরেন ৳৩৫০ ভাড়া প্রতি মাসে। তারপরে হচ্ছে আপনার দ্বিতীয় খরচ হচ্ছে ইন্স্যুরেন্স। এখানে আপনাকে ইন্স্যুরেন্সে প্রতি মাসে যদি আপনি ৩০ বছরের কম হয় বয়স তাহলে €১৫০ দিতে হবে। €১৫০ হইলে ৩৫০ আর ১৫০ হচ্ছে €৫০০। ৩০ বছর বেশি হইলে €২৫০ দিতে হয়। €৫০০ আপনার খরচ। তারপরে হচ্ছে আপনার ৩য় নাম্বার খরচ হচ্ছে আপনার রেডিও বিল। রেডিও বিল €২০ দিতে হয়। তারপরে হচ্ছে ৪র্থ নাম্বার খরচ হচ্ছে প্রতি মাসে আপনি যদি একদম মানে অনেক চিপায়া-চাপায়াও বাজার করেন, আপনার প্রতি মাসে এখানে €১৫০ থেকে €২০০ খরচ হবে। ধরি আমরা €১৫০ খরচ। তাহলে হলো €৬৫০ না, €৬৫০ হ্যাঁ, €৬৭০ হলো। এরপরে হচ্ছে আপনার এখানে আপনি ইন্টারনেট চালাবেন। ইন্টারনেট যদি চালান তাহলে এখানে আপনার যদি কারো সাথে শেয়ার করেন ১০ থেকে €২০ তাকে দিতে হবে। আর আপনি যদি মোবাইলে সিম কার্ড চালান সেক্ষেত্রে প্রত্যেকটা সিম কার্ডের জন্য €১০ ধরেন আপনি একটা সিমই চালাইলেন €১০ বিল দিতে হবে। তো আপনি ধরেন ১০ আর ওইদিকে হচ্ছে ইন্টারনেট বিল ১০ আরও ২০ তাহলে হচ্ছে ধরেন €৬৯০। এরপরে হচ্ছে আপনি যদি ডয়েচল্যান্ড টিকেট কিনেন, যেটা জার্মানিতে সারা জার্মানি আপনি ইয়ে করতে পারেন, ট্রাভেল করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে যদি বায়ার্নে না থাকেন তাহলে €৫৮ লাগবে। তো সেইখানে €৫৮ যদি আমি এড করি তাহলে সেটা হয়ে যাবে €৭৪৮। এই €৭৪৮ খরচ এছাড়া আরো ফিক্সড কস্ট আছে এখানে, যেগুলো আপনাকে খরচ করতেই হবে। বাসা ভাড়া যদি আপনার ৩৫০ থেকে সেটা যদি ৪৫০ হয়ে যায় সেখানে আরো ১০০ বেড়ে যাবে। হুম? তো আর কি খরচ আছে?
এছাড়া আপনি যদি মনে করেন যে আমি বাইরে একটু শপিং করব, আমার জুতা লাগবে, আমার শার্ট প্যান্ট লাগবে এরকম কিছু একটা। তারপরে হচ্ছে আমি বাইরে একটু খাবো, কোনো কিছু খাইতে মন চাইছে। আমি কাজের বা কোথাও গেছি ওখানে আমাকে খাইতেই হবে। তো সেক্ষেত্রে ওই খরচগুলা কিন্তু আলাদা। সো আপনার ধরেন ৭৫০ ইউরো আপনার খরচ যদি আপনি ঘুমায়ে থাকেন রুমের মধ্যে অথবা কাজ করেন যাই করেন ৭৫০ ইউরো আপনাকে খরচ করতেই হবে এবং আমি মিনিমাম খরচ ধরছি খাওয়া খরচও ১৫০, মোবাইল খরচ ১০ টাকা, বাসা ভাড়া ৩৫০। এই খরচগুলো আপনাকে প্রতি মাসে দিতে হবে এবং এটা আপনার মেন্টালি আপনি স্টেবল হইতে হবে যে আমি রেডি টু পে ফর নেক্সট 6 মান্থস ফর দিস মানি। এরপরে যদি আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স করেন এখানে এসে সেটার জন্য আলাদা ফি। এখানে ল্যাঙ্গুয়েজ কোর্স করতে ১৫০ ইউরো প্রতি মডিউলে কমপক্ষে ১৫০ ইউরো লাগে। যেমন A1.1-এ ১৫০ ইউরো, A1.2-তে ১৫০ ইউরো, A2.1, 2.2, তারপরে B1.1, B1.2 এভাবে প্রতিটা 0.1-এর জন্য আপনাকে কমপক্ষে ১৫০ ইউরো পে করতে হয় স্কুলে। তবে সেটা ১৫০ ইউরো থেকে ৪৫০ ইউরো পর্যন্ত আছে। ভালো মন্দ স্কুলের ব্যাপার আছে, ক্লাসের ব্যাপার আছে, কয়দিন ক্লাস হবে। সো এই খরচগুলা আপনাকে দিতে হবে। এছাড়া ইউনিভার্সিটির বেতন আছে প্রতি সেমিস্টারে। ইউনিভার্সিটির বেতন আগে তো যার ইউনিভার্সিটিতে যদি কারো ইউনিভার্সিটিতে যদি টাকা দিতে হয় সেক্ষেত্রে আপনি কিন্তু টাকা পে করতে হবে প্রতি মাসেই। যদি হিসাব করেন ৬ মাসে ৬০০ টাকা দেন তার মানে প্রতি মাসে ১০০। তো এই খরচগুলো আপনাকে প্রতি মাসে করতে হবে এবং স্টেবল হতে হবে যে আমি ৬ মাস পর্যন্ত এভাবে খরচ দিতে পারবো যদি আমার জব না থাকে। আর জব পেয়ে গেলে তো আলহামদুলিল্লাহ। এই সিচুয়েশনগুলো আপনি চিন্তা করে তারপরে জার্মানিতে আসার চিন্তাভাবনা করবেন। জার্মানিতে আসার জন্য এই ভিডিওটা আমি যে বানাইলাম এটা কিন্তু আপনাদেরকে আমি ডিমোটিভেট করতেছি না। যারা নাকি এই সিচুয়েশনগুলা, আমি আপনাদেরকে সিচুয়েশনগুলো তুলে ধরলাম, যারা এই সিচুয়েশনগুলা ফেস করতে পারবেন তারা অবশ্যই যদি ওভারকাম করে ফেলেন, আপনি যদি জার্মানিতে ভাষা না শিখে আসছেন, তারপরে আপনি যেই সময়টা আপনি চাকরি পাইলেন না, তখন আপনি বেকার, আপনি শুধু ইউনিভার্সিটিতে যাওয়া আশা করতেছেন, তখন আপনি ভাষাটা শিখে ফেললেন ৬ মাসে। তারপরে আপনি চাকরির ক্ষেত্র বাইরে গেল। তো সেক্ষেত্রে একটা সময় শেষে আপনি গেইন করতে পারবেন, এটা শিওর। কিন্তু যাদের নাকি ওই বাধাগুলো আছে যে আমাকে এখনই টাকা লাগবে, আমি এখনই আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে হবে, আমি এই টাকা খরচ করতে পারবো না, আমি মেন্টালি অসুস্থ হয়ে যাব, শারীরিকভাবে অসুস্থ হয়ে যাব, আমি না খায় থাকতে হবে, ঠিক আছে, আমি রান্না করতে পারি না, আমি কাপড় ধুইতে পারি না, ঠিক আছে, একসাথে আমি ২-৩টা কাজ করতে পারি না। তার মানে তাদের জন্য আসলে আসা উচিত না। কারণ আপনার লাইফ নষ্ট হয়ে যাবে। কারণ ক্যারিয়ার, ওই যে বললাম প্রথমেই, সময় কিন্তু চলে যাচ্ছে। সো ইউ হ্যাভ টু ফোকাস অন ইয়োর টাইম বিকজ এটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস যেটা নাকি একবার চলে গেলে আর পাওয়া যাবে না। এবং আপনি যদি এখানে এসে টাইমও হারান, মানসিকভাবে অসুস্থ হয়ে যান, এটাও কিন্তু আপনি এবং আমরা এবং আপনার ফ্যামিলি কখনোই চায় না। সো এইসব চিন্তাভাবনা করে তারপরে জার্মানি আসার ডিসিশন নেন। আর যদি ভালো না লাগে তাহলে হচ্ছে আইসেন না ভাই, এটা হলো কথা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি একটু বেশি কথা বলে ফেলছি মনে হয়, না কিছু মনে করেন না। আল্লাহ হাফেজ। আর কোনো তথ্য যদি জানতে চান তা কমেন্ট করে জানায়েন, আমি আবার ভিডিও করে দিব। হ্যাঁ, আল্লাহ হাফেজ।